প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পারভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আফরোজা খানম 1966 সালের জানুয়ারিতে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। এরপর তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাদিয়া। ম্যাডাম, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু পারভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব, আমি একটু শুরুতেই জানতে চাইবো যে ঠিক কোন স্টেটটাকে আমরা সাদা স্রাব বলবো? পারভ্যাজাইনাল ডিসচার্জের কোন স্টেটটাকে সাদা স্রাব বলবো? নর্মাল ভ্যাজাইনাল একটা সিক্রেশন থাকে সাদিয়া, ওটা থাকবেই, ওই জায়গাটা কখনো ড্রাই হবে না। আচ্ছা, ড্রাই হবে না, কারণ ভ্যাজাইনাল যে মিউকোজা সেটা যদিও মানে আমাদের যে স্কিনের যে লেয়ার একই, স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম একই জিনিস, কিন্তু ওটা সিক্রেশন থাকবে, ওখানে সিক্রেশন থাকবে, ওখানে সার্ভিক্সের কিছু ডিসচার্জ থাকবে। এবং আমি মনে করি যে নর্মাল যে সিক্রেশন আমাদের মুখের ভিতরে স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, আমাদের মুখ যদি শুকনা হতো তাহলে তো আমরা কথা বলতে পারতাম না, ইভেন আমরা খেতেও পারতাম না, ঢোক গিলতে পারতাম না। ঠিক নর্মালি মাসিকের রাস্তা ভেজা থাকবে, এটা নর্মাল সিক্রেশন। তাতে তার সেটাই আমি জানতে চাচ্ছি যে নর্মাল সিক্রেশনের বাইরে গিয়ে ঠিক কখন আমরা বলবো যে রোগীর সাদা স্রাব হচ্ছে? না, রোগীরা আমাদের কাছে এসেই বলবে, যেটা আমরা কমন ফেস করি, যে রোগীরা এসেই বলবে ম্যাডাম আমার অনেক বেশি সাদা স্রাব যাচ্ছে, তো আমার খুব দুর্বল লাগছে শরীরটা। তো শরীর দুর্বল লাগছে এটা নিয়ে তার খুব চিন্তা থাকে। কিন্তু সাদা স্রাব ফিজিওলজিক্যাল কারণে 3টা সময় বেশি হয়। একটা রিপ্রোডাক্টিভ এজে একটা মহিলার যখন মাসিক শুরু হবে তার কয়েকদিন আগে একটু সাদা স্রাব হবে, নরমাল সিক্রেশন। মাসিক ভালো হয়ে গেলে একটা সাদা স্রাব হবে, এটাও নরমাল। এবং 2 মাসিকের মাঝামাঝি সময় যখন ওভুলেটিং পিরিয়ড হবে তখনও তার সাদা স্রাব থাকবে, এটাই নরমাল। কিন্তু সাদা স্রাবের সাথে যদি কমপ্লেন করে যে তার ইচিং হচ্ছে, তার চুল কাচ্ছে অনেক বেশি, বা সাদা স্রাবের সাথে দেখা যাচ্ছে যে না এটার সাথে কন্টিনিউ করছে, তার ব্লাড মিক্সড উইথ দ্য ব্লাড যাচ্ছে, অথবা সে দেখছে যে সাদা স্রাবের সাথে এত বেশি পানির মতো তরল সাদা স্রাব যাচ্ছে অনেক বেশি, তার সাথে দুর্গন্ধ, দেন তখন আমরা বলবো যে না তুমি দেখাও। বা সাদা স্রাব এত বেশি হচ্ছে, নরমালি যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই ডে টু ডে লাইফে কোনো হ্যাম্পার করবে না, কিন্তু যদি এত বেশি হয় যে না তার নরমাল সময়ে তো কোনো ন্যাপকিন লাগছে না, জাস্ট পিরিয়ডের মতো মাসিক হলে যেমন হয় সেরকম এত বেশি অতিরিক্ত হচ্ছে, তার ন্যাপকিন ব্যবহার করতে হচ্ছে, তখন তো সে অবশ্যই ডাক্তারের কাছে আসবে, জানতে হবে। কিন্তু একটা ভুল ধারণা মানুষের থাকে যে সাদা স্রাব চলে গেলে বোধহয় আমার শরীরের সমস্ত শক্তি চলে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে। তখন আমরা জিজ্ঞেস করি তুমি কি থুতু ফেললে তোমার শরীর থেকে সমস্ত শক্তি চলে যায় কিনা? এটা একদম কমন একটা কোশ্চেন না, মানুষের মাথায় আসা উচিত যে এটাও তো আমার মুখের নরমাল সিক্রেশন। অনেকের কিন্তু অনেক বদভ্যাস থাকে যে খানিকক্ষণ পরপরই সে থুতু ফেলছে বা করছে, তাহলে তো যাবে না। কিন্তু সাদা স্রাব চলে গেলে শরীরের শক্তি চলে যায়, এটা ভুল ধারণা। সাদা স্রাব অতিরিক্ত হলে যে সমস্ত কারণগুলো বললাম বা কোনো হলে তার ট্রিটমেন্ট লাগবে, এটা সত্যি কথা। ম্যাডাম, আপনি যে বলেছেন যে সাদা স্রাবের সাথে কিছু ব্যাপার থাকলে তখন অবশ্যই সেটার জন্য চিকিৎসার দরকার আছে। তো ম্যাডাম একটু যদি জানতে চাই যে এই যে ব্যাপারগুলো আসছে সাদা স্রাবের সাথে, এর পেছনের কারণগুলো কি? যেমন ওই যে ইচিং, আমি প্রথমে বলেছি যে যদি চুলকানি থাকে, অতিরিক্ত চুলকাচ্ছে, চুলকানিটার সাধারণ কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ট্রাইকোমোনিয়াসিস, এগুলো থাকলে তার চিকিৎসা লাগবে। ভেজা স্যাঁতস্যাঁতে একটা জায়গা, ওখানে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে তার ইচিং হতে পারে, এটা একটা কমন কজ। তাছাড়াও আদার কোনো ইনফেকশন যদি হয়, তার জরায়ুর মুখের কোনো ইনফেকশন হয় বা জরায়ুর মুখের কোনো যেটা আমরা বলি যে
আমরা পাই সাধারণত ক্যান্সার নিয়ে কাজ করতে গিয়ে বলাই আছে যে যদি তার জরায়ুর মুখের কোনো ক্যান্সার শুরু হয় বা হয়ে থাকে তখন কিন্তু তার একদম দুর্গন্ধযুক্ত একটা পানির মতো স্রাব যাবে, তার সাথে রক্তও যেতে পারে। তবে ওটা বয়সটাও একটা ফ্যাক্টর। একটা বাচ্চা মেয়ের যদি মানে সাদা স্রাব হচ্ছে বা আনম্যারিড একটা মেয়ের, তখন তো আমরা চিন্তা করব না যে এটা তার ক্যান্সার। আচ্ছা, এটা সাদা স্রাবটা ডিপেন্ড করবে যে না একটা বয়স্ক মহিলা, তার 40 ইয়ার্স বা মোর দ্যান 35 ইয়ার্স, তার সাদা স্রাব যাচ্ছে, তার সাথে মিক্সড উইথ ব্লাড বা ফাউল স্মেল, তখন আমরা চিন্তা করব বা দেখব, চেক করব যে জরায়ুর মুখটা তার ঠিক আছে কিনা বা আদার কোনো কারণ বা কেন ইচিং হচ্ছে, ইচিংয়ের ট্রিটমেন্ট দিতে হবে তখন অবশ্যই। আচ্ছা। তবে যেটা ভুল ধারণা থাকে সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের সাদা স্রাব গেলে মা হয়তো নিয়ে চলে আসলো মেয়েকে নিয়ে দেখাতে ডাক্তারের কাছে যে আমার মেয়ের সাদা স্রাব এত যাচ্ছে, সে দুর্বল, সে পড়াশোনা করতে পারছে না। তখন একটা কথাই আমরা বলি যে না, সাদা স্রাব চলে গেলে দুর্বল হয় না, বরঞ্চ প্রত্যেকটা মহিলারই সচেতন হওয়া উচিত। তার বিয়ের পরে বা তার বয়স হয়ে গেলে আমাদের দেশে যে একটা জরায়ুর মুখ আমাকে চেক করতে হবে, জরায়ুর মুখে যে নিয়মিত পরীক্ষা সেটা করতে হবে। ম্যাডাম, আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাইবো যে জরায়ু মুখ পরীক্ষার ব্যাপারে যে আমাদের ভায়া পরীক্ষা বা ভায়া টেস্টের যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের সাথে বলতেন। খুবই সোজা একটা পরীক্ষা, আমাদের বাংলাদেশের সমস্ত সরকারি হাসপাতালগুলোই হয়ে থাকে আজকাল। মহিলাদের বলাই আছে যে 30 বছর পার হলে ওরা ভায়া করতে চলে আসবে, জরায়ুর মুখ চেক করতে চলে আসবে। ভায়া যদি নেগেটিভ থাকে তাহলে আবার 3 বছর পর পর সে ওটা করাবে। কারণ জরায়ুর ক্যান্সার তৈরি তো আসলে একদিনে হয় না, ওটা তৈরি হতে 10 বছর সময় লাগে। যদি কোনো চেঞ্জ হয় বা কিছু হয় তাহলে তো ভায়া পরীক্ষায় যদি পজিটিভও আসে তাহলে ভয়ের কারণ নাই, কেন আসছে এটা দেখতে হবে। তবে একটা সুস্থ মানুষ, যেটা সুস্থ অবস্থায়, সে অবশ্যই আগের থেকে তার জরায়ুর মুখ চেক করবে। সে অনেক ভীষণভাবে সাদা স্রাব হবে তখন যাবে, সেটার জন্য অপেক্ষা করে বসে থাকবে না। সাদা স্রাবের ট্রিটমেন্ট সে যখন তার যে সমস্যাটা হবে সে গেল। কিন্তু যেহেতু আপনি বললেন যে জরায়ুর মুখ মানে ভায়া টেস্ট করতে যাবে, ভায়া টেস্ট রুটিন টেস্ট হিসেবে সে করবে। বলা আছে তার বিয়ের 5 বছর পর থেকেই সে করতে পারে, কোনো সমস্যা নাই, 3 বছর পর পর। কিন্তু যদি সাদা স্রাব আলাদা থাকে সেটা ট্রিটমেন্ট সে নিবে। আচ্ছা। কিন্তু সুস্থ থাকার জন্য স্ক্রিনিং প্রসিডিওর একটা খুবই দরকার। একটা সুস্থ লোককেই আমরা স্ক্রিনিং করতে বলবো যে না, তুমি তোমার জরায়ুর মুখ চেক করো। তার সাথে সাদা স্রাবের যে সম্পর্ক থাকবে তা না, সাদা স্রাব অতিরিক্ত হলে আমি যাব ভায়া টেস্ট করতে তা না। তার যখন সময় হবে সে চলে যেতে হবে তাকে ভায়া টেস্ট করতে, যে না আমার এখন সময়, আমি ভায়া টেস্ট করতে চলে যাব। আমার সাদা স্রাব হবে বা তাতে দুর্গন্ধ থাকতে হবে তখন আমি যাব, সেটা না। সেটা না। আচ্ছা ম্যাডাম, একটু আমি জানতে চাইবো যে ভায়া পরীক্ষার সাথে কিছু ভ্যাকসিনেশনের কিছু যোগসূত্র আছে বা কিছু বলা হয়ে থাকে যে জরায়ু মুখে ভ্যাকসিন নেয়ার জন্য, এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলবেন? ওটা আসলে ভায়া পরীক্ষার সাথেও সম্পর্কযুক্ত না। ভায়া পরীক্ষাটা একটা স্ক্রিনিং পরীক্ষা, যাতে না মানে সচেতন থাকে লোকজন তার জরায়ুর মুখ চেক করার জন্য। আর ভ্যাকসিনেশনটা হচ্ছে প্রিভেনশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেইনস্টে তো একটা প্রিভেনশন। আচ্ছা। সে টিকাটা নিয়ে ফেললো, এবং টিকাটা নেওয়ার কথা আমরা সাধারণত বলি যে একদম অল্প বয়স থেকেই সে নিয়ে নেবে, 9 থেকে 26 বছর বয়সের মধ্যে নিয়ে ফেলবে। প্রিফারেবলি বিয়ের আগে নিয়ে ফেলতে পারলে আরও ভালো। যদিও আমরা এখন বলে যে 45 বছর পর্যন্ত নিয়ে নিতে পারবে সে টিকাটা। কিন্তু টিকাটা নিলে এইচপিভি ভাইরাসের এগেইনস্টে যে টিকাগুলো আমাদের দেশে আছে, 2 ধরনের টিকা, গার্ডাসিল আর সার্ভেরিক্স, এইগুলো হচ্ছে যে বেসিক্যালি সার্ভেরিক্স হচ্ছে 2টা ভাইরাসের এগেনস্টে, 16 and 18 মেইন 2টা, আর গার্ডাসিল হচ্ছে 16, 18, তার সাথে 6 and 11, 4টা ভাইরাসের এগেনস্টে নিয়ে ফেললো। কিন্তু এই টিকা আর অন্য টিকার মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে। একটা হামের টিকা বাচ্চা নিয়ে ফেললো, সারা জীবন আর তার দুশ্চিন্তা নাই। কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের এগেনস্টে যে টিকা, সেটা সে নিবে ঠিকই, কিন্তু একটা আনম্যারিড মেয়েও যদি নিয়ে থাকে, সে নিয়ে থাকার পরেও তার কিন্তু বিয়ের পরে তাকে যথারীতি যখন সময় হবে সে জরায়ুর মুখ চেক করতে তাকে হবেই। আচ্ছা। 3 বছর পর পর আচ্ছা চেক করতে হবে, এটাই হচ্ছে কথা। ম্যাডাম, আবার একটু আমাদের যে আলোচনার বিষয় সাদা স্রাব, সেখানে ফিরছি। আমি একটু জানতে চাইবো যে সাদা স্রাবের রোগীদের ক্ষেত্রে আপনি বলেছেন যে কোন কোন লক্ষণ দেখা দিলে তারা আসবে এবং কি কি অবস্থায় তাদের আবশ্যক চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ম্যাডাম, এই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে চিকিৎসার কি কি সুযোগ আছে সাদা স্রাবের ক্ষেত্রে? না, সাদা স্রাবের ক্ষেত্রে সব জায়গায় চিকিৎসা আছে, চিকিৎসার সুযোগ এখানে কোনো কম নাই। আচ্ছা। পেশেন্ট যদি মানে তার কমপ্লেন, আমি শুধু বলেছি যে সাদা স্রাব মানে দুশ্চিন্তা করে একটা বাচ্চা মেয়েকে নিয়ে চলে আসে মা, সেইটাই আমাদের বা পেশেন্ট নিজেও অনেক সময় আসে যে সাদা স্রাবের জন্য আমার দুর্বল লাগছে।
সেটা না, সাদা স্রাবের সাথে তার কমপ্লেইন থাকতে হবে। হ্যাঁ, তার সাথে তার সিমটম যেমন অতিরিক্ত চুলকানি হচ্ছে, সেটা ভালো হচ্ছে না, দুর্গন্ধ, রক্ত যাচ্ছে, এগুলো হলে অবশ্যই তাকে তো চেক করতে, গাইনোকোলজিস্টের কাছে সে যাবে এবং জরায়ুর মুখটা তাকে দেখতে হবে। ওই রাস্তাটা চেক না করে দেখলে কিন্তু বোঝা যায় না। অনেক সময় আন্দাজে ট্রিটমেন্ট দিয়ে দিলে হয় না, এবং অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু চিকিৎসা দিয়ে থাকি আমরা একই সাথে। এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাসায় বসে বসে সাদা স্রাব হচ্ছে, এটা তো অ্যাবনর্মাল কিছু তো হতে পারে, যেতেই হবে তাকে ডাক্তারের কাছে, না গিয়ে বসে থাকলে হবে না। শুধু যদি কোনো প্রবলেম না থাকে, আমি যে 3টা সময় বলেছি যে ফিজিওলজিক্যাল, এইগুলো পেশেন্টকে জানতে হবে। এটা মানুষকে জানা লাগবে যে না, সাদা স্রাব মুখে থুতুর মতো, এটা মাসিকের রাস্তার একটা থুতু, এবং এরা প্রোটেকশন দিচ্ছে। ওখানে হচ্ছে কিছু ব্যাসিলাস থাকে যারা কিন্তু মাসিকের রাস্তার একটা প্রোটেকশন দিচ্ছে, কারণ ওটা তো ওপেন স্পেস, বাইরের সাথে একসময় ইউটেরাস সার্ভিক্স দিয়ে একদম ভিতরে ফেলোপিয়ান দিয়ে টিউব দিয়ে সে পুরো অ্যাবডোমেনের সাথে কানেক্টেড। সেটা আসলে স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে পার্থক্য বুঝে যথাসময়ে ব্যবস্থা নিতে হবে। অকারণেই মানুষ যেটা কিছু হয়নি সেটাকে নিয়ে ভয় পায়, কিন্তু হয়ে গেলে আসছে না। যখন দেখা যাচ্ছে তার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, তখন সাদা স্রাব যাচ্ছে, দুর্গন্ধ যাচ্ছে, রক্ত, সেইটা নিয়ে সে বসে থাকে। এটাই হচ্ছে সমস্যা, ওইটা নিয়ে বসে থাকা যাবে না। এবং বাসায় যদি কোনো বয়স্ক, আমরা খেয়াল করি যেটা বাসায় নানি, দাদি, মা, চাচি, খালা, অনেকের বয়স মানে মেনোপজ, কিন্তু সিক্রেশন অনেক বেশি, তারা বসে আছে, কাউকে বলছে না, লজ্জায় বলছে না, তাদের প্রতি খেয়াল করতে হবে এবং তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি এরকম কোনো সমস্যা হয়। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সাদিয়া। প্রিয় দর্শক, জেনে নিলাম সাদা স্রাব বা পার ভ্যাজাইনাল ডিসচার্জ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব ফোম রোলার। ফোম রোলার বেসিক্যালি মাসেলের টেনশন যাওয়ার জন্য ইউজ করা হয়, লাইক ফর মাসাজের জন্য। তো আমরা এখানে শিশুদের মাসাজের জন্য ইউজ করব, আবার পাশাপাশি তারা এটা ব্যবহার করে কিভাবে ইন কন্ট্রোল থেকে তার শক্তির প্রপার এক্সিকিউশনটা, অনেক সময় দেখা যায় যে শিশুর বয়স অনুযায়ী তার শরীর বেশ অনেকটুকুই গ্রোথ হয়েছে বা শক্তি গঠন হয়েছে, কিন্তু শক্তিটা যেহেতু হঠাৎ করে বেড়েছে তার কন্ট্রোলে নেই। তো কন্ট্রোলটা রাখার জন্য যে তার প্রপার টোটাল পাওয়ারটা তার ইন কন্ট্রোলে থাকবে, তাহলে সে প্রপার ইউজটা করতে পারবে। তো এখানে সেই ব্যালেন্স এবং মাসেলের ইন কন্ট্রোল মুভমেন্টটা আমরা দেখব, পাশাপাশি পরের ব্যায়ামে আমরা দেখব যে কীভাবে এটা মাসাজ কাজে ব্যবহার করা যায়। তো এখানে আমাকে হেল্প করবে লিও। ওকে লিও, স্টার্ট করো। যেটা হাইটের ব্যাপার নাই ফোম রোলারের ক্ষেত্রে, যেটা বলবো যেটাতে কোনো হাইটের ব্যাপার নাই, এটা স্ট্যান্ডার্ড একটা সাইজেই আসে। তো ইউজের ক্ষেত্রে এটাতে খুব বেশি ভেরিয়েশনের ব্যাপার নেই। হয়তো কিছু ফোম রোলার আছে স্পাইক, বা আমরা ইউজ করছি স্পাইকলেস, তো দু ক্ষেত্রেই কাজ সমানই হবে। ওকে, অ্যান্ড লিও স্টার্ট। আমরা ফোম রোলারে আছে যে ব্যায়ামটা দেখবো পুশ-আপস বেসিক্যালি এমনিতেই একটা স্ট্রেংথেনিং ব্যায়াম, কিন্তু এখানে আমরা পুশ-আপসটা ইউজ করবো তার মাসলটা ইন কন্ট্রোলে রাখার জন্য, এবং স্ট্রেংথটা বেসিক্যালি ইন কন্ট্রোলে রেখে ব্যালেন্সে রেখে। এখানে যখনই ও পুশ-আপসটা করতে যাবে তার অনেকটুকু ব্যালেন্সের দরকার হবে। ওকে লিয়া, গো। অ্যান্ড 1 and inhale, exhale 2, yes, 3, okay, 4, and last one. Nice. Okay, fine. And now do mountain climber. Okay, প্রথমে slow in control, 2, 3, 4. Now can you do it fast? Yes. Yeah. Okay, and stop and down. Okay, fine. ওকে, তো এখানটায় তোমার কষ্ট কি হচ্ছিল বলো তো? পুশ ডাউন করার সময় বা আপ হওয়ার সময় কষ্ট হচ্ছিল পা, নাকি দেখা যাচ্ছে যে যখনই তুমি হাতটা রাখতে যাচ্ছ এটা কি হচ্ছে, রোল করে যাচ্ছে, না চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে? হ্যাঁ, তো তখন কি করতে হচ্ছে? ওকে কন্ট্রোলে রাখার জন্য তোমাকে খুব ব্যালেন্স করতে হচ্ছে। তো যেটা আমরা দেখছি যে এখানে শুধু পাওয়ার এক্সারসাইজটা হচ্ছে না, যে বাচ্চা যখন শক্তিটা গঠিত হবে তখন তাকে আবার সেই শক্তিটাকে তার ইন কন্ট্রোলে রাখার জন্য তার ব্যালেন্সটাও দরকার, সেই ব্যালেন্সের প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন এটা পায়ের কাজটা হচ্ছে তখন ক্যালোরি বার্নের ক্ষেত্রেও খুব হেল্প করছে। তো একটা মুভি আমরা দেখছি যে স্ট্রেংথ বিল্ডিং এবং ক্যালোরি বার্নিং, পাশাপাশি ইন কন্ট্রোল, প্রিসিশন, সব কিছুই একটা টোটাল কম্বিনেটেড একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। যে আরেকটা হলো
যেটা খুব হালকা এবং খুব ক্যারি করারও যোগ্য এবং রাখার জন্য খুব অল্প জায়গা নেই। তো এটা করতে যেটা হেল্প করলে পারে আমরা দেখবো যে খুব ভালো একটা মুভমেন্ট প্র্যাকটিস করতে পারবে। প্রিয় দর্শক, দই আমাদের সবার খুব পছন্দের একটি খাবার। দইয়ের রয়েছে নানান গুণ। চলুন দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। দই হচ্ছে খুব জনপ্রিয় একটি ফার্মেন্টেড মিল প্রোডাক্ট। দইকে আমরা সাধারণত আমাদের মেইন মিলের সাথে ডেজার্ট হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি। দই যে শুধুমাত্র আমাদের হজমে সহায়তা করে তা নয়, এটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু দই অনেক উপকারী একটি খাবার। দই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস। এটিকে চাইলে আমরা লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি করেও কিন্তু খেতে পারি। দইয়ের মধ্যে ল্যাকটোজ নামে খুব সামান্য পরিমাণে একটি ন্যাচারাল মিল্ক সুগার থাকে, তবে বাড়তি চিনি যোগ করেও কিন্তু এর ক্যালোরি পরিমাণ বাড়ানো যেতে পারে। তবে এই ধরনের মিষ্টি দই ছোট বাচ্চা অথবা যারা ওজন বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই মিষ্টি দই অনেক বেশি উপকারী। তবে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চায় তারা অবশ্যই টক দই অথবা কম মিষ্টির দই তাদেরকে খেতে হবে। দই যেহেতু একটি ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, এতে একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সহায়তা করে, আমাদের কোলেস্টেরলকে কমায় এবং আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে সেগুলোকে শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়া হয়ে থাকে, এই দই এই ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করতে খুব ভালোভাবেই সহায়তা করে। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তাদের এই প্রবলেমের জন্য দইটা প্রায় প্রতিদিনই কিন্তু অথবা যখন সমস্যা হয় তখন চাইলে কিন্তু খেতে পারে। যারা আইবিএসের পেশেন্ট অথবা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে অথবা ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে তারা যদি দই খায় তাদের খুব সহজেই কিন্তু ল্যাকটোজের ডাইজেশন হতে পারে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের বিভিন্ন ক্ষয়রোগজনিত বিভিন্ন সমস্যা দূরকরণের ক্ষেত্রে দই খুব ভালো একটি পথ্য, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও যাদের খুব অস্বাভাবিক হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদেরকে হাইপারটেনশন পেশেন্ট বলে থাকে তারাও কিন্তু চাইলে দই খেতে পারে, কেননা দই তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে এবং এরা চাইলে প্রতিদিনই কিন্তু 1 কাপ করে টক দই অথবা কম মিষ্টির দই খেতে পারে। যারা দীর্ঘদিন যাবত জন্ডিসের সমস্যায় ভুগছেন অথবা যারা হেপাটাইটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু দই খুব ভালো একটি খাবার। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মিল্কের পরিবর্তে যদি দই খেতে পারেন এই ঘুমের সমস্যা কিন্তু তাদের দূর হতে পারে। সুতরাং একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই 1 কাপ করে দই খাওয়া উচিত, যা থেকে আমরা প্রতিদিনের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। কমলার খোসা, লেবুর পাতা কিংবা আদার গন্ধে অনেকের বমির প্রবণতা কমে যায়। তাই ঔষধের প্রতি যাদের অনাগ্রহ তারা বমি প্রতিরোধের জন্য এসব জিনিস যাত্রাপথে সঙ্গে রাখতে পারেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। সাধারণত ভাইরাল জ্বরটা 4 থেকে 5 দিন থাকে। হ্যাঁ, ভাইরাল জ্বরে সাধারণত কিছু ফিচার থাকে, যেমন নাক দিয়ে পানি পড়া, চোখ জ্বালা পোড়া করা, মাথা ব্যথা এবং জ্বরটা বেশিরভাগ ক্ষেত্রে হাইগ্রেড থাকে। তবে কিছু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমন যদি জ্বরের সাথে খুব সিভিয়ার হেডেক কোনোভাবেই কমছে না, হ্যাঁ, অথবা জ্বরের সাথে অনেক কাশি, কফ, অনেক সময় দেখা যায় যে কফের সাথে একটু ব্লাড যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমেই চিকিৎসকের কাছে বমি হয়, আনকন্ট্রোল বমি হচ্ছে, সেটা সেই ক্ষেত্রেও যেতে হবে। আর তা না হলে যদি সিম্পল শুধু জ্বর থাকে, গা ব্যথা থাকে, সেক্ষেত্রে 3 দিনের মতো আপনি অপেক্ষা করতে পারেন বাসাতে, যে হয়তো এটা আপনি কমে যাবে। ভাইরাল জ্বর হলে সাধারণত 3-4 দিনের মাথায় আস্তে আস্তেই কমে যেতে থাকে। প্রথম দিন যতটুকু জ্বর থাকে আরও 2-3 দিন পর আস্তে আস্তে কমতে থাকে, এটাই ভাইরাল জ্বরের সাধারণ ফিচার। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে চিকিৎসকের কাছে না গেলেও চলে, কিন্তু ওই কিছু ওয়ার্নিং সাইন যেগুলো সেগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আবার কারো দেখা যায় ডায়রিয়া হচ্ছে, প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে তো অবশ্যই যেতে হবে।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।